procurement.bd.com এ আপনাকে স্বাগতম। এবার আমরা ইজিপির মাধ্যমে নিউ ইউজার রেজিস্ট্রেশনের দ্বিতীয় ধাপ দেখব। প্রথম ধাপে আমরা দেখেছি যে ইমেল ভেরিফিকেশন কিভাবে করতে হয়। দ্বিতীয় ধাপে আমরা দেখব যে ইজিপির মাধ্যমে অনলাইনে তথ্যাবলী পূরণ করে কিভাবে সাবমিট করতে হয়। তো এই জন্য আমাদের এখন ইজিপি সফটওয়্যারটা ওপেন করতে হবে। আমরা মজিলা ফায়ারফক্সে যাচ্ছি, যাওয়ার পরে আমরা ইজিপি ওয়েবসাইটের অ্যাড্রেসটা টাইপ করছি www.eprocure, চলে এসেছে eprocure.gov.pd। আচ্ছা, ইজিপি সাইটটা চলে এসেছে। এখন এই পর্যায়ে যাবতীয় তথ্য পূরণ করার জন্য আপনাকে আগে কিছু প্রিপারেশন নিতে হবে। আপনাকে প্রথমে জানতে হবে যে কি কি তথ্যাবলী আপনাকে পূরণ করতে হতে পারে। তো এই জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে তারপর আস্তে আস্তে ফিল আপ করতে হবে। তো প্রয়োজনীয় ডকুমেন্ট যা লাগবে সেটা আপনি ইজিপি সাইট থেকে দেখতে পারেন। আমরা এই জায়গায় আমরা লগ ইন করেছিলাম। আমরা নিচের দিকে আসি, ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন ডকুমেন্ট। আমরা এই ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন ডকুমেন্ট ক্লিক করি। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি যে টেন্ডারার বা কনসালটেন্ট হিসেবে ম্যান্ডেটরি ডকুমেন্টের একটা লিস্ট দেওয়া আছে। এখানে 8টা ডকুমেন্ট দেওয়া আছে। 8টা ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাবলী এই 8টা ডকুমেন্টের মধ্যেই পাওয়া যাবে। প্রথম হচ্ছে কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন ডকুমেন্ট। এটা কোম্পানির ক্ষেত্রে প্রথমটি, আর সাধারণ ব্যক্তি মালিকানাধীন শ্রেণীর ঠিকাদার হলে বা কনসালটেন্ট হলে রেজিস্ট্রেশন ডকুমেন্ট হলে চলবে। তারপর ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট। এই তিনটা কাগজ, 3টা ডকুমেন্ট আপনাকে আপ টু ডেট রাখতে হবে। অথরাইজেশন লেটার, ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট, ইজিপি রেজিস্ট্রেশন পেমেন্ট স্লিপ। আপনি গত সেশনে আমরা আলোচনা করেছি যে ইজিপিতে রেজিস্ট্রেশন করার জন্য 5,000 টাকার পেমেন্ট দিতে হবে ব্যাংকে। তখন আপনাকে একটা স্লিপ দেওয়া হবে, সেই স্লিপটা এখানে স্লিপটার কথা বলা হচ্ছে। আর একটা পাসপোর্ট সাইজের ফটো, যিনি ইজিপি অ্যাডমিন হবেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে সংগ্রহ করে 8টা ডকুমেন্ট সংগ্রহ করে আপনাকে স্ক্যান করে রাখতে হবে কম্পিউটারে। কারণ আপনি যখন সাবমিট ফর্মগুলো জমা করবেন, অনলাইনে তথ্য ফিল আপ করে লাস্ট পেজে এসে জমা দিবেন, তখন আপনাকে এগুলো স্ক্যান ডকুমেন্টগুলো অ্যাটাচ করে করে দিতে হবে। তো আমরা এখন ইজিপির আমরা যেহেতু 7 দিনের জন্য একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন পেয়েছি, তো আমরা এখন ইজিপি সাইটটাতে ফর্ম ফিল আপ করার জন্য লগ ইন করি। তো আমাদের ইমেল, এখানে খেয়াল করেন প্রথম ঘরটাতে ইউজার লগ ইনের ঘরটাতে ইমেল আইডি, আমরা যে ইমেল দিয়ে লগ ইন করেছি সেটা হচ্ছে আমার ক্ষেত্রে procurement@gmail.com। তারপর আমি পাসওয়ার্ডটা দিব, দিয়ে লগ ইন করছি। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে ইজিপির নিউ ইউজার রেজিস্ট্রেশনের ফর্মটা চলে আসছে ইজিপির মাধ্যমে। এখন আমরা এটা ফিল আপ করবো। আমি একটু বড় করে দেখাচ্ছি। এখানে খেয়াল করেন কোম্পানি ডিটেইল, পার্সোনাল ডিটেইল এবং সাপোর্টিং ডকুমেন্ট, এই 3টা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম আছে কোম্পানি ডিটেইল। তো প্রথমে এখানে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, তো যিনি ঠিকাদার তার অবশ্যই রেজিস্ট্রেশনের একটা কাগজ থাকবে। এটা সংশ্লিষ্ট পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিল বা অন্যান্য দপ্তর থেকেও সংগ্রহ করা যেতে পারে। তো আমরা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিব। তো আমি কাজের সুবিধার্থে আমি কিছু স্যাম্পল রেজিস্ট্রেশন বানিয়ে রেখেছি, সেটা আমি ফিল আপ করছি। কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর আমি ধরলাম যে এটা একটা কোম্পানি রেজিস্ট্রেশন নম্বর। তারপরে কোম্পানির নেম আমি ধরছি যে আমাদের ট্রেনিংয়ের জন্য একটা কোম্পানির নেমটা হচ্ছে procurement.bd.com। কোম্পানি নেম ইন বাংলা,
আমি কোম্পানির নাম বাংলায় লিখলাম। তারপর কোম্পানির লিগ্যাল স্ট্যাটাস ক্লিক করি, দেখেন কতগুলো অপশন, পাবলিক লিমিটেড, প্রাইভেট, পার্টনারশিপ, প্রোপ্রাইটর, গভর্নমেন্ট আন্ডারটেকিং। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে প্রোপ্রাইটর এই হিসেবেই রেজিস্ট্রেশন করা থাকে। এটা আপনি রেজিস্ট্রেশন ডকুমেন্টের মধ্যে এই ট্যাগটা পাবেন। আমরা প্রোপ্রাইটর হিসেবে ব্যক্তি মালিকানাধীন হিসেবে এটা সিলেক্ট করলাম। কোম্পানি এনলিস্টমেন্ট ইয়ার, কোম্পানিটা যখন এনলিস্টমেন্ট করা হয়েছিল তখন, ধরেন আমাদেরটা হতে পারে 2005 সালে। তারপর আইডেন্টিফিকেশন নাম্বার একটা দিতে হবে, টিন অথবা অন্যগুলো। তো আমরা টিন দিচ্ছি, কারণ টিনটা কমন। আমরা ধরে নিচ্ছি যে এটা আমার টিন নাম্বার, একটা টিন নাম্বার দিয়ে সিলেক্ট করলাম। তারপর আছে নেচার অফ বিজনেস, এই জায়গাটা একটু বুঝতে হবে। এখানে কিন্তু প্রথমে কিছু লেখা যাবে না। আপনি ডান দিকে দেখেন সিলেক্ট একটা অপশন আছে, এই অপশনটাতে আমি ক্লিক করছি। আচ্ছা, এবার ফর্মে দেখেন অনেকগুলো টাইপ দেওয়া আছে। বিজনেস পলিসি, বিজনেস টাইপ যতগুলো হতে পারে মোটামুটি অনেকগুলো টাইপ দেওয়া আছে। এখন যে ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য এটা ফিল আপ করা হচ্ছে, তার এই সম্বন্ধে, বিজনেস সম্বন্ধে ধারণা থাকতে হবে এবং এটা রেজিস্ট্রেশন ডকুমেন্টে বা লাইসেন্সের মধ্যে থাকে। তো আমাদেরটা আমরা ধরে নিচ্ছি যে কনস্ট্রাকশন যদি হয়, যদি কনস্ট্রাকশন শ্রেণীর ঠিকাদার হয় তো আমরা কনস্ট্রাকশন লিখে সার্চ দিই। আচ্ছা, তো এখানে কনস্ট্রাকশনের চলে আসছে, তো আমরা কনস্ট্রাকশন ওয়ার্ক এটা সিলেক্ট করলাম। যদি আরো অন্যান্যগুলো থাকে আপনি একাধিক সিলেক্ট করতে পারেন, তবে আপনার বিজনেস টাইপ যেটা সেটাই সিলেক্ট করতে হবে। তারপর আমরা সাবমিট দিচ্ছি। এখন দেখেন অটোমেটিক এটা ফিল আপ হয়ে গেছে। তারপর পরের ঘরটাতে যাই, রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস। এটা আপনার রেজিস্ট্রেশন ডকুমেন্টের মধ্যে যে অ্যাড্রেসটা লেখা আছে সেটাই লিখতে হবে। তো আমি ধরে নিচ্ছি এটা আমার অফিস অ্যাড্রেস। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টের লাইসেন্স সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমরা ঢাকা করলাম। ট্রেড লাইসেন্স ইস্যু ডেট, আপনার ট্রেড লাইসেন্সটা প্রথম কবে ইস্যু করা হয়েছে। তো আমি ধরে নিচ্ছি আমাদেরটা লাস্ট ইস্যু হয়েছে জুনের 1 তারিখ। এক্সপায়ারি ডেট তোমার মে 31 তারিখ। এটা লাইসেন্সের মধ্যে থাকবে, ট্রেড লাইসেন্সের ডকুমেন্ট আপনি পাবেন। সিটি টাউন, আমাদের ক্ষেত্রে আমরা ঢাকা। থানা উপজেলা নাই, আমাদের থানা আমি একটা এসিউম করে নিচ্ছি ধানমন্ডি। জিপ কোড, যদি জিপ কোড জানা থাকে অবশ্যই জেনে নিতে হবে। আমি ধরে নিচ্ছি 1200, আমি ঠিক জানি না ধানমন্ডিটা কত। ফোন নাম্বার, এখন এই ফোন নাম্বারটা দিতে হবে। এটা এই লাল স্টার মার্ক যে ঘরগুলো সেটা অবশ্যই বুঝে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি যেহেতু এখানে 880 দেয়া আছে, জিরোর পরের বাকি অংশগুলো দিতে হবে। তারপর আচ্ছা, ফোন নাম্বার দেওয়া হয়ে গেল। ফ্যাক্স নাম্বারটা ইম্পর্টেন্ট না দিলেও চলবে। কর্পোরেট হেড অফিস, এটা আগের রেজিস্টার্ড অফিসের সাথে মিলিয়ে হতে পারে অথবা ভিন্ন হতে পারে, আমি একই দিলাম। কান্ট্রি বাংলাদেশ, ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট হয়ে আছে, এটাও আমি ঢাকা দিচ্ছি। থানা উপজেলা আমি ধরে নিচ্ছি, থানা আমার ধানমন্ডি। পোস্টাল জিপ কোড, ফোন নাম্বার,
ফ্যাক্স নাম্বারটা ম্যান্ডেটরি নয়, দিলাম না। কোম্পানির ওয়েবসাইট যদি থাকে তখন আমরা কোম্পানির ওয়েবসাইট দেব। তারপর আমি সেভ করছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় সে নিতে পারে না। আমার আসলে এই ঘরটাতে ফিল আপ করে দেওয়া উচিত ছিল। এবার ঠিক আছে। এবার সেভ করছি। এই প্রত্যেকটা পাতা আপনি সেভ করলে সেটা সেভ থেকে যাবে, আপনি পরবর্তী আবার লগ ইন করে লগ আউট হয়ে অন্য কাজ করে আবার করতে পারবেন। এমন না যে একসাথেই সব করতে হবে। আচ্ছা, এবারে খেয়াল করেন যে কোম্পানির ডিটেইলের পেজটা আমরা তৈরি করলাম। এবার আমরা পার্সোনাল ডিটেইল এই পেজটাতে আমরা এখন কাজ করব। এখানে পার্সোনাল তথ্যগুলো দিতে হবে। প্রথমে হচ্ছে টাইটেল, যে ব্যক্তি অথরাইজ বা যে যে ব্যক্তি প্রপারেটর, মিস্টার হলে মিস্টার সিলেক্ট করব, তার নাম দিতে হবে। ধরেন আমি নাম দিচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, নেম ইন বাংলা, পুরোটা দিতে হবে। বাংলা ইউনিকোডে করতে হবে এটা। ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি নাম্বার লিখতে হবে। তো আমি ধরলাম যে এটা আমার ন্যাশনাল আইডি নাম্বার। ডেজিগনেশন, ডেজিগনেশন এখানে যে আপনি যদি ম্যানেজার হন তাহলে ম্যানেজার, অথবা চেয়ারম্যান হলে চেয়ারম্যান। ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাড্রেস লাইন, ব্যক্তি মালিকানার ক্ষেত্রে একই অ্যাড্রেস হবে, অ্যাড্রেস লাইন 2 দরকার নেই। কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। ঢাকা, সিটি ধানমন্ডি, সিটি ঢাকা, থানা ধানমন্ডি আগের মতো, জিপ কোড জেনে দিতে হবে, ফোন নাম্বার, আমি একটা দিলাম, মোবাইল নাম্বার একই হতে পারে, ভিন্ন হতে পারে। এবার আমি সেভ করছি। আচ্ছা, এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সাপোর্টিং ডকুমেন্টের ফর্মটা ফিল আপ করতে হবে। এর আগে আমরা কোম্পানির ডিটেইল এবং পার্সোনাল ডিটেইল ফর্ম দুটো পূরণ করেছি। আপনি এই সাপোর্টিং ডিটেইল অংশটা হাইলাইট হয়ে আছে, এখান থেকে বুঝতে পারছেন। এখানে যে কাজটা করতে হবে, ডকুমেন্ট টাইপ, এখানে আপনি একটু খেয়াল করেন। আমি এখানে ক্লিক করছি। এখানে 8টা ডকুমেন্ট দেওয়ার জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। ডকুমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন। আপনাকে যেটা করতে হবে, একটা একটা করে সিলেক্ট করে সেই রিলেটেড ডকুমেন্টটা আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। তার আগে অবশ্যই আপনার সংশ্লিষ্ট ডকুমেন্টটি স্ক্যান করে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে হবে। তো আমি এখন দেখাচ্ছি যে কীভাবে এই কাজটা আপনি করবেন। প্রথমটা হচ্ছে কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট অর রেজিস্ট্রেশন ডকুমেন্ট। আপনি যদি এক ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হন তাহলে রেজিস্ট্রেশন ডকুমেন্ট দিলেই হবে, আর যদি কোম্পানি হয় সেক্ষেত্রে ইনকর্পোরেশন সার্টিফিকেটটা লাগবে। তো আমাদের ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করছি, করার পর সিলেক্ট ডকুমেন্ট, তো আমি ব্রাউজ অপশনে ক্লিক করছি। করার পরে আমার ডকুমেন্টটা আমি খুঁজে নিচ্ছি।
রেজিস্ট্রেশন ডকুমেন্ট, এখানে রেজিস্ট্রেশন ডকুমেন্ট, এটা আমার সেই ডকুমেন্টটা আমি আগে কম্পিউটারে বানিয়ে রেখেছি। আমি এটা এখন অ্যাটাচ করে ফেললাম, করার পর এখন আমি আপলোড দিচ্ছি। তার আগে খেয়াল করেন এখানে দেখাচ্ছে কম্পিউটার থেকে যে পেন্ডিং ডকুমেন্ট 8টা, তার মানে আপনি একটাও এখনো অ্যাটাচ করেননি এবং টোটাল ডকুমেন্ট আপলোডেড 0। তো আমি এখন এটা অ্যাটাচ করেছি, এখন এটা আমি আপলোড করছি। আচ্ছা, এবার নিচে আসি। আপলোডেড ডকুমেন্ট 1 এবং পেন্ডিং ডকুমেন্ট 7, মানে একটা আমার কমে গিয়েছে। এবং এখানে নিচে খেয়াল করেন আপনি যে ডকুমেন্ট অ্যাটাচ করেছেন সেটার লিস্টটা নিচে দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে এই রেড ক্রস অংশটাতে ক্লিক করে এটা রিমুভ করে আবার নতুন করে অ্যাটাচ করতে পারেন। আর ফাইল সাইজটা খুব ইম্পর্টেন্ট, 18.38 কিলোবাইট দেখাচ্ছে। তো আপনি এক একটা ফাইলের সাইজ ম্যাক্সিমাম 2 মেগাবাইট হতে পারবে, এর বেশি হলে ফাইলটা অ্যাটাচড হবে না, সেটা এই যে নিচে ইনস্ট্রাকশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এইভাবে আমি বাকি অংশগুলো, এখন আমি ট্রেড লাইসেন্সটা করব, এর আগেরটা কিন্তু এখান থেকে নাই হয়ে গেছে। ট্রেড লাইসেন্সটা সিলেক্ট করলাম, ব্রাউজে যাই, যার পর আমার ট্রেড লাইসেন্স কোনটা আমি দেখি, এই ট্রেড লাইসেন্স পাওয়া গেছে, তো আমি এটা এখন অ্যাটাচ করছি, করার পর আপলোড। আবার দেখি নিচে, হ্যাঁ এবার 6 হয়ে গেছে। আমাকে এভাবে এই কাজটা, পরের বার হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অথবা টিন সার্টিফিকেট, আমি এটা সিলেক্ট হয়ে আছে, ব্রাউজে যাই, টিন, ওপেন, তারপর আপলোড। কাজটা খুবই সহজ, কিন্তু আপনাকে এই কাজগুলো আগে গুছিয়ে রাখতে হবে। তারপরে হচ্ছে ভ্যাট, ব্রাউজ, আমি ভ্যাট আমার লাস্ট 2015 সালের ভ্যাট আছে, সেটা এখন আপ টু ডেট, পরেরটা আমার এখনো সময় হয়নি, তো আমি আপলোড করে দিচ্ছি। তারপরটা হচ্ছে ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট যদি থাকে, তো আমি ন্যাশনাল আইডিটা দিচ্ছি। ন্যাশনাল আইডি আমার স্ক্যান করা আছে, আপলোড করে দিচ্ছি। তারপর আছে রেজিস্ট্রেশন পেমেন্ট স্লিপ, এই কাজটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে ব্যাংকে টাকা দিতে হবে 5,000 টাকা, তারপর ব্যাংক থেকে একটা স্লিপ সংগ্রহ করবেন, সেই স্লিপটা স্ক্যান করে দিতে হবে। এখন কোন ব্যাংকে আপনি টাকা জমা দিবেন সেটা যারা এই বিষয়ের সাথে জড়িত তাদের সাথে আলোচনা করতে পারেন, অথবা মেম্বার শিডিউল ব্যাংক, এখানে গেলে আপনি জেলাওয়ারি অথবা ব্যাংক ওয়ারি লিস্ট পাবেন, সেটা সার্চ করে দেখতে পারেন যে আপনার আশেপাশে কোন ব্যাংকে টাকা জমা নেওয়া হয়। তো ধরে নিচ্ছি আমি স্লিপ আছে আমার, ব্রাউজে যাচ্ছি, যাওয়ার পরে পেমেন্ট স্লিপ আপলোড করে দিচ্ছি। তারপরটা পাসপোর্ট সাইজ, একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সেটা স্ক্যান করে রাখবেন, করার পরে সেটা আমি আপলোড করে দিচ্ছি। তারপর অথরাইজেশন লেটার, একটা পেডে, কোম্পানির পেডে অথরাইজেশন লেটার বানিয়ে নিতে হবে, নেওয়ার পরে সেটা স্ক্যান করে রাখতে হবে। যদি কোম্পানির মালিক একজনই থাকেন, উনি নিজেকেই নিজে অথরাইজ করবেন। আচ্ছা, আমার 8টা ডকুমেন্ট শেষ হয়ে গেছে, এখন পেন্ডিং 0 দেখাচ্ছে এবং সব ডকুমেন্টগুলো এখানে দেখা যাচ্ছে। আপনার যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনি এই রেড বাটন ক্লিক করে চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে নতুন করে আবার অ্যাটাচ করতে হবে। তারপরে নিচে আমি আসি, দেখেন ক্লিক হেয়ার টু প্রসিড ফর ফাইনাল সাবমিশন, যদি সব ঠিক থাকে আমি এটা ক্লিক করছি। এখন আবার একটা লাস্ট অপশন দিয়েছে যে ক্লিক হেয়ার ফর ফাইনাল সাবমিশন, তো আমি এখন ফাইনাল সাবমিশন ক্লিক করছি। এখন আমরা দেখলাম যে একটা মেসেজ এসেছে, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং ইজিপি পোর্টাল, তার মানে ইজিপিতে রেজিস্ট্রেশন করা আপনার সম্পূর্ণ হয়ে গেছে। এখন নিচের মেসেজে বলছে ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দি রিকোয়ার্ড ডকুমেন্ট টু ইজিপি হেল্প ডেস্ক। আপনি এখন যে ডকুমেন্টগুলো আপলোড করলেন সেই ডকুমেন্টগুলো আবার ইজিপি হেল্প ডেস্ক বরাবর পাঠাতে হবে, একটা সময় বেঁধে দেওয়া আছে সেই সময়ের মধ্যে। তো আপনি এই কাজটা সম্পন্ন করার পর যা হবে সেটা আমরা এখন দেখি। তো আপনি এই ডকুমেন্টগুলো ইজিপি হেল্প ডেস্ক বরাবর পোস্ট বা কুরিয়ার মাধ্যমে এবং সত্যায়িত করে পাঠাতে হবে। তো
তারপর ইজিপি হেল্প ডেস্ক যেটা করবে, তারা এই জিনিসগুলো আপনার অনলাইন এবং অফলাইনের তথ্যগুলো ভেরিফাই করবে। ভেরিফাই করে সব যদি ঠিক থাকে, তাহলে আপনাকে 14 থেকে 21 দিনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মর্মে ইমেল বা মোবাইল মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর যদি কোনো ভেরিয়েশন পাওয়া যায়, তাহলে আপনাকে মোবাইলে ইমেলের মাধ্যমে মেসেজ দিয়ে জানানো হবে যে আপনি এই জিনিসটা আবার হয়তো ঠিক করে দেন। তো আমাদের এই সেশনটা এখানেই শেষ। তবে শেষ করার আগে ইজিপি হেল্প ডেস্কের অ্যাড্রেসটা আমরা একটু দেখে নিই। ইজিপি হেল্প ডেস্কের অ্যাড্রেসটা আপনি ইজিপি সাইটেই পাবেন। তো আমরা নিচের দিকে আসি, এখানে দেখব ইজিপি হেল্প ডেস্ক সাপোর্ট একটা অপশন আছে, সেখানে ক্লিক করি। করার পর আমরা দেখতে পাচ্ছি, একটু বড় করে দেখাই, ইজিপি হেল্প ডেস্ক, এখানে অ্যাড্রেস দেওয়া আছে। আপনি এই অ্যাড্রেস বরাবর পাঠাতে পারেন, আর মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। তো আশা করি ট্রেনিংটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।